আরে এই কোশ্চেন দুটো দিয়েছিলাম, কাউরি মাথায় এসছে কিছু? শুনতে পাচ্ছিস সবাই? কিরে শোনা চল শুরু করি। আগের দিন আমাদের এতদূর হয়েছিল তাই তো? ডিসি মোটরের স্পিড কন্ট্রোল ফিল্ড ফ্লাক্স কন্ট্রোলের মেথডের মাধ্যম দিয়ে হয়েছিল। সেখানে আমরা কি দেখলাম? যে ফিল্ড ভোল্টেজ যদি বাড়াই, ফিল্ড কারেন্ট বাড়বে, ফ্লাক্স বাড়বে। ফ্লাক্স যদি বাড়ে, তাহলে আমার স্পিড টর্কের যে ইকুয়েশনটা আছে, সেই স্পিড টর্কের ইকুয়েশনে নিচের পোর্শনটা আমার চেঞ্জ হবে। কারণ কে এ মোটর কনস্ট্যান্ট চেঞ্জ নয়, কিন্তু ভোল্টেজ চেঞ্জের সাথে ফ্লাক্স চেঞ্জ, তাহলে কে এ ফাই চেঞ্জ হবে। এবার সেই কে এ ফাই যদি চেঞ্জ হয়, তাহলে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে আমার স্পিড পরিবর্তন আসবে। এবার আমরা সেখানে কি দেখলাম? ভোল্টেজ যত বাড়ালাম তত স্পিড কমে যাচ্ছে, ভোল্টেজ যত কমাচ্ছি তত স্পিড বাড়ছে। এটা আমরা আগের দিন দেখলাম। তাহলে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল যখন করেছি, যখন এই ভোল্টেজটাকে কন্ট্রোল যারা মোটরের স্পিড কন্ট্রোল করেছি, তখন এই ভোল্টেজটা বাড়ালে স্পিড বেড়েছে, এই ভোল্টেজটাকে কমালে স্পিড কমেছে। অর্থাৎ আর্মেচারের ভোল্টেজ বাড়ালে স্পিড বেড়েছে, আর্মেচারের ভোল্টেজ কমালে স্পিড কমেছে। ফিল্ডের দিক থেকে ফিল্ডের ভোল্টেজ বাড়ালে স্পিড কমেছে, ফিল্ডের ভোল্টেজ কমালে স্পিড বেড়েছে, উল্টো ঘটনা ঘটেছে। অর্থাৎ এটার সাহায্যে যে ঘটনা ঘটবে, এটার সাহায্যে তার উল্টো ঘটনা ঘটবে। কেন ঘটবে না? তো এখান থেকে বলতে পারি আমরা, আর্মেচার ভোল্টেজ উপরে আছে, তাহলে আর্মেচার ভোল্টেজের সাথে স্পিডের যে সম্পর্ক, এখন ফ্লাক্স নিচে আছে, তাহলে উপরের সাথে যা সম্পর্ক হবে নিচের সাথে তো তার তো উল্টো সম্পর্ক হবে। সেটা আমরা আগের দিন দেখেছি। তাহলে মোটরের স্পিড আমরা আর্মেচার ভোল্টেজ দিয়েও কন্ট্রোল করতে পারলাম, ফিল্ড ভোল্টেজ দিয়েও কন্ট্রোল করতে পারলাম। এখন কথা হচ্ছে যে আমরা কখন আর্মেচার ভোল্টেজ দিয়ে স্পিড কন্ট্রোল করব ডিসি মোটরকে, আর কখন ফিল্ড ভোল্টেজ দিয়ে অর্থাৎ ফিল্ড কারেন্টকে দিয়ে স্পিড কন্ট্রোল করব ডিসি মোটরকে। যেটা তোদেরকে আগের দিন কোশ্চেন দিয়েছিলাম, যে when we control the speed of DC motor by armature voltage control method, আর when we control the speed of DC motor by field flux control method। তোদেরকে জাস্ট উত্তরটা বলতে হবে না, মানে পুরো অ্যাকিউরেট উত্তর না বললেও হবে, আমাকে তোরা শুধু হিন্টসটা দে কখন কোনটা করব। কে বলতে পারবি দেখি? কে বলতে পারবি? জবাব দিয়ে দিচ্ছিস তাই তো? বল তাহলে। সাপোজ ধর এটা আমার একটা মোটর, এবার আমি আসি তাহলে বলতে। এটা ধর আমাদের একটা মোটর, আমরা তো সবসময় মোটরকে নিয়ে তো অ্যানালিসিস করছি, ডিসি মোটরকে নিয়ে। এই ডিসি মোটরকে যখন আমি দোকানে কিনতে যাব, আমি কি কি প্যারামিটার দেখবো বলতো? মোটরের উপর একটা নেম প্লেট থাকবে তো। মোটরটাকে যখন আমি দোকানে কিনতে যাব, দোকানে মোটরের উপরে, মোটরের গায়ের উপর একটা নেম প্লেট থাকবে। যে নেম প্লেটের উপরে যেসব লেখাগুলো থাকবে সেগুলোকে তো বলি আমরা মোটরের প্যারামিটার। এখন সবাই এটা বল যে সবাই ঠিক মতো দেখতে পাচ্ছিস? রেসপন্স দে, সবাই ঠিক
আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আর কেউ জয়েন হবে বলে আমার মনে হয় না আজকে। মিস করছিস, প্রচুর চাপ হবে তোদের। ড্রাইভ জিনিসটা আমি প্রথমেই বলেছি সব থেকে কঠিন জায়গা। আমি প্রথমেই বলেছি তোদেরকে যে ড্রাইভ হচ্ছে সব থেকে কঠিন জায়গা, আর তোরা সেই ড্রাইভস এর ক্লাসগুলোই মিস করছিস। অন্য সাবজেক্টে আমি কিছু বলবো না, ড্রাইভস এর ক্লাসগুলো যে মিস করছিস তো ভবিষ্যতে বুঝবি। কারণ দেখ, তোদের ডিসি মোটর, এসি মোটর এগুলো তো পূর্বের পড়া হয়ে গেছে। তাহলে সেখানেও যদি তোদের গাফিলতি থেকে থাকে, তাহলে সেই জায়গাটাও রিকভার করার একটা জায়গা, অপশন তোরা হাতে পাচ্ছিস। আর এগুলোকে নিয়েই আমার ইন্ডাস্ট্রিকে যখন আমি অপারেট করব, আমাকে তো মেনলি ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করব, মানে তো আমাকে মোটরকেই কন্ট্রোল করতে হবে। আর মোটরকে যখন কন্ট্রোল করতে যাব, আমার পাওয়ার ইলেকট্রনিক্সকে কাজে লাগবে। আর সেই পাওয়ার ইলেকট্রনিক্স দিয়ে আমরা মোটর কন্ট্রোল করব কিভাবে? সবই ডায়োড, সবই এসি মোটর হোক বা ডিসি মোটর হোক। এখন দেখ, এই মোটরটা, ডিসি মোটরটা যখন আমি দোকানে কিনতে যাব, মোটরের গায়ে যে নেম প্লেটটা থাকবে, সেই নেম প্লেটে কি কি লেখা থাকে বলতো? যে এই মোটরটাকে আমি কত ভোল্টেজে অপারেট করতে পারবো, সেই ভোল্টেজ ভ্যালুটা লেখা থাকে তো। মোটরকে যখন আমি অপারেট করব, তার একটা লোড নেওয়ার ক্ষমতা, অর্থাৎ লোড ক্যাপাসিটি, এটা একটা লেখা থাকে। যে লোড ক্যাপাসিটিটা সর্বদা লেখা থাকে মেকানিক্যাল টার্মে এইচপি ভ্যালুতে, অর্থাৎ হর্স পাওয়ার ভ্যালুতে। তারপরে থাকে কারেন্ট ক্যাপাসিটি, অর্থাৎ কারেন্ট ভ্যালু। অর্থাৎ এই মোটরটা সাপোজ ধর 5 এইচপি মোটর, তাহলে তখন যখন আমি 5 এইচপি লোড দেব, তাহলে সেই মোটরটাকে যখন 5 এইচপি লোডের উপরে যে ভোল্টেজটা দিতে বলেছে, সেই ভোল্টেজটা দেওয়ার ফলে যে পরিমাণ কারেন্ট নেবে, সেই কারেন্টের পরিমাণটা লেখা থাকবে। আর কি থাকে? মোটরটা এই ভোল্টেজ, এই কারেন্ট দিলে মোটরটার মধ্যে কি পরিমাণ স্পিড পাবো, এটা লেখা থাকে। এখন মোটরের নেম প্লেটের গায়ে যেসব কথাগুলো লেখা থাকে, তার মধ্যে সব থেকে আমি এখন যেটা গুরুত্ব দেব, সেটা হচ্ছে ভোল্টেজ ভ্যালু, কারেন্ট ভ্যালু, লোড ভ্যালু, আর স্পিড ভ্যালু। আরো অনেক কিছু লেখা থাকে। আমার এই চারটে হবে সব থেকে গুরুত্বপূর্ণ দেখার ব্যাপার। এখন এই মোটরটা যখন আমি কিনছি, সাপোজ ধরে না এটা 220 ভোল্টের মোটর, 5 এইচপির মোটর। তাহলে বল তো, 220 ভোল্টের 5 এইচপির যদি মোটর হয়, তাহলে এই মোটরটার কারেন্ট ভ্যালু কত হবে? কে বার করতে পারবি দেখি? এই মোটরটার কারেন্ট ভ্যালু কত হবে? এই মোটরটাকে যদি যদি আমি 5 এইচপি লোডে চালাই, অর্থাৎ মোটরটার উপর যদি আমি 5 এইচপি লোড দিই, তাহলে আর সেই মোটরটাকে যদি আমি 220 ভোল্ট সাপ্লাই দিই আর্মেচারে, তাহলে বল এই মোটরটা আর্মেচার কারেন্ট কতটা নেবে? এই যে কারেন্ট ভ্যালুটা লেখা থাকে, সেই কারেন্ট ভ্যালু দু রকমের কারেন্ট ভ্যালু লেখা থাকে। একটা হচ্ছে আর্মেচার কারেন্ট আইএ, আর একটা হচ্ছে ফিল্ড কারেন্ট আইএফ। তাহলে আর্মেচার কারেন্ট কত নেবে সেটা কে বলতে পারবি দেখি? আই এর মানটা কত নেবে, কে বলতে পারিস দেখি? যদি কেউ পারিস তাহলে বল, আমি পারবো, দিয়ে হিসাব করে বল। না তো আমি হিসাব করছি। হ্যাঁ, তার আগে ক্যালকুলেটর নামাই। এক মিনিট একটু হোল্ড করতো। মানে এত জটিল জটিল হিসাব তোদেরকে বার করতে হবে,
মানে তোরা থার্ড সেমিস্টারে যে ডিসি মোটরের অঙ্ক করেছিস তার সাথে কোনো মিল পাবি না। সেই লজিক দিয়েই করব অঙ্ক। থার্ড সেমিস্টার ডিসি মোটরের যে অঙ্কগুলো করেছিস সেই লজিক দিয়েই আমরা অঙ্কগুলো করব, কিন্তু ক্যালকুলেশনে যে জটিলতাটা আসবে সেটা তোরা ধারণার বাইরে তোদের, কিন্তু অঙ্ক তোদেরকে নামাতেই হবে পরীক্ষাতে। তাহলে এই জায়গা থেকে বল যে এটা যদি 220 ভোল্টের মোটর হয়, 5 এইচপি মোটর হয়, তাহলে এই মোটরটা এবং এই মোটরটা বলে দিচ্ছি সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর। এটাও বলে দিচ্ছি এটা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর আমরা ধরে নিচ্ছি। তাহলে সেই জায়গা থেকে বল যে আর্মেচার কারেন্টের মানটা কত হবে। এই হিসাবটা করতে গেলে প্রথমত তোদেরকে দেখতে হবে যে 5 এইচপি মানে কত ওয়াট, এইটাকে আগে দেখতে হবে। এটা কি এইচপি ভ্যালুটা হচ্ছে আমার মেকানিক্যাল ইউনিট, তাহলে আমাকে ইলেকট্রিক্যাল ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে 1 এইচপি মানে কত ওয়াট? 746 ওয়াট। তাহলে 5 এইচপি মানে 746 ইন্টু 5 হয়ে গেল 3730 ওয়াট। এবার আমরা ওয়াট সমান কি জানি? ওয়াট কার ইউনিট? পাওয়ারের। তাহলে পাওয়ার সমান কি জানি? পি ইজিক্যাল টু বল, এটা তো বলা উচিত। পাওয়ার সমান কি? পাওয়ারের ইকুয়েশনটা কি? ভিআই কস ফাই না ভিআই সাইন ফাই না ভিআই, কোনটা? বল বল, আইডিয়া দে। এখানে ভিআই কস ফাই ধরবো না ভিআই সাইন ফাই ধরবো না ভিআই ধরবো? ভিআই। ভিআই কেন ভিআই ধরবো বলতো দেখি? আমার এটা কি এসি পাওয়ার না ডিসি পাওয়ার? এটা ডিসি পাওয়ার। ডিসি পাওয়ারের কি কোনো পাওয়ার ফ্যাক্টর হয়? ডিসি পাওয়ারের পাওয়ার ফ্যাক্টর সর্বদা 1 ইউনিটি। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই। তাহলে আমি তখন জানি না কত কারেন্ট, তাহলে আই আই মানে আই এ। তাহলে পাওয়ার আই এ ইজ ইকুয়াল টু কি বলতে পারি? পি বাই ভি। তাহলে পি এর মান কত পেয়েছি? 3730। ভি কত? 220। তাহলে 3730 কে ডিভাইডেড বাই 220, তাহলে কারেন্ট হচ্ছে আমার 16.95 অ্যাম্পিয়ার। এটা আমি অ্যাপ্রক্সিক্যাল টু 17 অ্যাম্পিয়ার ধরে নিলাম সুবিধার জন্য। তাহলে কারেন্ট ভ্যালু এখানে আর্মেচার কারেন্টে দেওয়া আছে 17 অ্যাম্পিয়ার, ফিল্ড কারেন্টের মান দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, দিয়ে স্পিড ভ্যালু দেওয়া আছে 1200 আরপিএম। তাহলে এখানে কারেন্ট যেটা পেলাম 17 অ্যাম্পিয়ার লিখে রাখছি, দিয়ে সবকিছু দিয়ে দেওয়া আছে স্পিড 1200 আরপিএম। তার মানে এই মোটরটাকে যদি আমি 220 ভোল্টে অপারেট করি, 220 ভোল্টে যদি আমি অপারেট করি, 5 এইচপি যদি লোড দিই এবং আর্মেচারের মধ্যে যদি 17 অ্যাম্পিয়ার কারেন্ট ঢোকাই আর ফিল্ডের মধ্যে যদি আমি 2 অ্যাম্পিয়ার কারেন্ট দিই, তাহলে মোটরটা 1200 আরপিএম এ ঘুরবে, এটাই বলতে চাইছে। এই যে 1200 আরপিএম এ যে মোটরটা ঘুরবে, এটাই তো মোটরের রেটেড স্পিড। তাহলে এটা কি তো বলতে পারি আমরা মোটরের রেটেড স্পিড? বলতে পারি কি পারি না বল? বল বলতে পারি কি পারি না? এটা যদি মোটরের রেটেড স্পিড হয়, ড্রাইভস এর ক্ষেত্রে আমরা রেটেড স্পিড না বলে এটাকে বলি আমরা বেস স্পিড। বেস স্পিড,
ড্রাইভসের ভাষাতে আমরা এটাকে বলি বেস স্পিড। তাহলে আমাদের যখন ইন্ডাস্ট্রিতে যখন আমরা কাজ করতে যাব, প্রত্যেকটা মোটরের একটা বেস স্পিড থাকবে। তার ভোল্টেজ ভ্যালু, কারেন্ট ভ্যালু, লোড ভ্যালুর উপরে ডিপেন্ড করে তার একটা বেস স্পিড থাকবে। এই যে বেস স্পিডটা আছে, তাহলে এই যে বেস স্পিডটা আমি নিলাম, এটাকে বলছি বেস স্পিড। এই বেস স্পিডের যদি বিলোতে আমাকে বেস স্পিডের যদি বিলোতে স্পিড কন্ট্রোল করতে হয়, যদি বেস স্পিডের বিলোতে, অর্থাৎ বেস স্পিডটা যদি আমি কথায় কথায় ধরে নিচ্ছি 1200 আরপিএম, তাহলে তার বিলোতে মানে 1200 আরপিএম এর নিচে যদি মোটরটাকে ধর ঘোরাতে হচ্ছে 600 আরপিএম, 800 আরপিএম, 900 আরপিএম, 1000 আরপিএম, 1050 আরপিএম, 1100 আরপিএম, 1150 আরপিএম, যদি এই রকম রেঞ্জে আমাকে মোটরটাকে ঘোরাতে হয়, তাহলে সেই মোটরের আরপিএম ভ্যালুটা সর্বদা বেস স্পিডের নিচে থাকছে। আর যদি মোটরটাকে আমি 1200 আরপিএম এর ওপরে ঘোরাতে চাই, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? অ্যাবভ। সেটাকে আমরা বলতে পারি অ্যাবভ স্পিড। তাহলে সেই অবস্থায় যদি আমি মোটরের স্পিড কন্ট্রোল করতে চাই, অর্থাৎ কিরকম কন্ট্রোল, মোটরটার বেস স্পিড হচ্ছে 1200, ধর এই মোটরটাকে আমি ঘোরাতে চাই 1300 আরপিএম এ, এই মোটরটাকে আমি ঘোরাতে চাইছি 1400 আরপিএম এ, 1500 আরপিএম এ, 1600 আরপিএম এ, 1700 আরপিএম এ, এই করতে করতে এইরকম স্পিড রেঞ্জে আমি ঘোরাতে চাইছি। তাহলে তখন আমি সেই স্পিড রেঞ্জটাকে কি বলতে পারি? অ্যাবভ বেস স্পিড। যদি বিলো স্পিড কন্ট্রোল করতে হয় আমাকে, বেস স্পিডের বিলো স্পিড কন্ট্রোল করতে হয়, তাহলে সেই অবস্থাতে আমরা প্রয়োগ করব এভিসি কন্ট্রোল। আর যদি অ্যাবভ বেস স্পিডে কন্ট্রোল করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল করব ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল। মাথায় ঢুকলো? এবার কেন, কোনটা কেন করব সেটা বলবো। তাহলে বল, এইটুকু আগে বুঝতে পারলি নাকি বল? এই ব্যাপারটা বুঝতে পারলি কি সবাই? সেটা বল আগে। এবার আমি কেন আসবো, কেন করব, যে বিলো বেস বেস স্পিডের ক্ষেত্রে এভিসি কেন করব, ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল কেন করব না, আর অ্যাবভ বেস স্পিডের উপরে ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল কেন করব, এভিসি কেন করব না, সেটার উত্তর দেব। তার আগে বল, এইটুকু সবাই বুঝতে পারলি নাকি? ক্লিয়ার তো? এবার দেখ, সাপোজ আমি এই মোটরটার বেস স্পিড বলেছি 1200 আরপিএম। আমি যদি এখন এভিসি কন্ট্রোলের মাধ্যমে অ্যাবভ বেস স্পিড করতে চাই, আমি যদি এখন এভিসির মাধ্যমে ধর 1500 আরপিএম এ মোটরটাকে ঘোরাতে চাই, তাহলে আমি কি করব বল? 1500 আরপিএম যদি মোটরটাকে ঘোরাতে চাই, তাহলে কি করব? আমার কি করা উচিত? আমি যদি এভিসি কন্ট্রোলের মাধ্যম দিয়ে মোটরটাকে 1500 আরপিএম এ ঘোরাতে চাই, তাহলে আমার কি করণীয় উচিত বল? এই মোটরটা হচ্ছে আমার 220 ভোল্টের মোটর, এর রেটেড ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট। তাহলে এই মোটরটার আর্মেচারে কত ভোল্টেজ দিতে হবে যদি 1500 আরপিএম এ ঘোরাতে চাই? তাহলে নিয়ার অ্যাবাউট 300 ভোল্টেজ আমাকে দিতে হবে। তো একটা আইডিয়া, নিয়ার অ্যাবাউট 300 ভোল্টেজ আমাকে দিতে হবে। এই যে যখনই আমি 300 ভোল্টেজ মোটরের উপরে অ্যাপ্লাই করব 1500 আরপিএমটা পাওয়ার জন্য, কারণ আমরা দেখেছি এভিসির মাধ্যমে আমরা কি দেখেছি, যে ভোল্টেজ বাড়ালে স্পিড বাড়বে। তাহলে সেই অবস্থাতে যদি আমি 1500 আরপিএম এ ঘোরাতে চাই, তাহলে ভোল্টেজ আমাকে বাড়াতে হবে। কোন ভোল্টেজ থেকে বাড়াতে হবে? রেটেড ভোল্টেজের থেকে বাড়াতে হবে। রেটেড ভোল্টেজ কত? 220, আমাকে 300 ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। তাই
যখন আমি 300 ভোল্টেজ অ্যাপ্লাই করতে যাব মোটরের কি কি অসুবিধা হবে? মোটরের কয়েলের মধ্যে একটা ইনসুলেশন থাকে, সেই ইনসুলেশন প্রথমে ড্যামেজ হবে, ইনসুলেশনটা ড্যামেজ হবে প্রথমে। এখন ইনসুলেশন যদি ড্যামেজ হয় তাহলে মোটরের হিট জেনারেশন বাড়বে, মোটরের হিট জেনারেশন ইনক্রিজ করবে। এই হিট জেনারেশন ইনক্রিজ করতে করতে একটা সময় আসবে এক্সেস হিট হয়ে যাবে, এক্সেস হিট হবে। এই যখনই এক্সেস হিট হয়ে যাবে মোটর বার্ন আউট হয়ে যাবে, পুড়ে যাবে। তাহলে আমি যদি অ্যাবভ বেস স্পিডের ওপরে স্পিড কন্ট্রোলের জন্য এভিসি কন্ট্রোল প্রয়োগ করি তাহলে আমাকে ভোল্টেজ বাড়াতে হবে। আর এই যে মোটরের রেটেড ভোল্টেজটা দেওয়া থাকে সর্বদা, সেটা ডিপেন্ড করা থাকে মোটরের মধ্যে যে ইনসুলেশনগুলো আমরা ব্যবহার করেছি, ল্যামিনেশনগুলো, সেই ইনসুলেশনগুলোকে প্রোটেক্ট করার জন্য একটা রেটেড ভোল্টেজ। এর বেশি ভোল্টেজ যেন আমরা যদি দিই তাহলে মোটরের ইনসুলেশনের ক্ষতি হবে। ইনসুলেশনের ক্ষতি হলেই লিকেজ কারেন্ট ফ্লো করবে, আর লিকেজ কারেন্ট ফ্লো করলে সেখানে হিট জেনারেশন হবে, আর হিট জেনারেশন হলে এক সময় এক্সেস হিট তৈরি হবে, বাস মোটর পুড়ে যাবে। বোঝা গেল? কিন্তু যদি আমি সেখানে ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল করি, যদি এই ঘটনাটার জন্যে আমি 1500 আরপিএমে কি আমি 1500 আরপিএমই চালাবো মোটরটাকে আমি 1500 আরপিএমে ঘোরাবো, তাহলে আমি এখন করতে চাইছি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল। তাহলে সেই জায়গা থেকে বলতো আমি যদি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল করতে চাই তাহলে এই ভোল্টেজটার তো কোনো পরিবর্তন করব না, 220 220তেই রেখে দেব। কিন্তু ভোল্টেজ স্পিডটাকে বাড়ানোর জন্য আমি কি করব? এই ভোল্টেজটা যখন আমি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল করবো স্পিডটাকে বাড়ানোর জন্য ফাইয়ের মানটাকে কমাবো তো, কারণ ফাই তো ইকুয়েশনের নিচে আছে। তাহলে ফাইয়ের মান যদি কমাই তবেই তো স্পিড বাড়বে। তাহলে স্পিড বাড়ানোর জন্য ফাইয়ের মান কমাতে হবে। এখন ফাইয়ের মান কমাতে গেলে কি করতে হবে? ফিল্ড কারেন্ট কমাতে হবে। ফিল্ড কারেন্ট কমাতে গেলে আমাকে ভোল্টেজ কমাতে হবে, ফিল্ড ভোল্টেজ কমাতে হবে। আলটিমেটলি ভোল্টেজ কমালে ফিল্ড কারেন্ট কমবে। অর্থাৎ সেখান থেকে আমরা বলতে পারি যখনই আমি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোলের মেথডে যাব আমি, তখন প্রথম কাজটাই হবে আমার ফাইয়ের মানটাকে কমানো। ফাইয়ের মান কমানোর জন্য দরকার কি আমার ফিল্ড কারেন্টের মান কমানো। ফিল্ড কারেন্টের মান কমাতে গেলে আমাকে কি করতে হবে? ফিল্ড ভোল্টেজের মান কমানো। তাহলে যেখানে ফিল্ড ভোল্টেজের মান ধর আগে থেকে দেওয়া ছিল 120 ভোল্ট, সেখানে আমি এখন স্পিড 1500 আরপিএম এর জন্য আমি সেখানে ভোল্টেজ কত করব? ফিল্ড ভোল্টেজের মান ধর কমে আমার নিয়ার অ্যাবাউট ফিল্ড ভোল্টেজের মানটা নিয়ে আসতে হলো আমাকে 90 ভোল্টে। তাহলে তো ভোল্টেজ আমি কমালাম। কোনখানে ভোল্টেজ কমালাম? ফিল্ড সাইডের ভোল্টেজ কমালাম, আর্মেচার সাইডে নয়। তাহলে ফিল্ড ভোল্টেজ যখন আমি কমালাম তাহলে বল সেটা আর্মেচারের ফিল্ডের ক্ষেত্রে ভালো হলো না খারাপ হলো? মোটর তো রিল্যাক্স থাকবে, মোটরের তো ইলেকট্রিক্যালের দিক থেকে কোনো অসুবিধা হবে না। আমি তো কোনো জায়গাতে ভোল্টেজ কারেন্ট তো বাড়াচ্ছি না যে মোটর পুড়ে যাবে, আমি তো ভোল্টেজ কমালাম। তাহলে আগে মোটর যে চাপে ছিল, রেটেড অবস্থাতে যে চাপে ছিল, তার থেকে তো মোটরের চাপ কমে গেল। তার থেকে চাপ কমে গেল। এই জন্য আমরা সর্বদা অ্যাবভ বেস স্পিডে যখন মোটরটাকে কন্ট্রোল করতে হয় তখন কিন্তু সর্বদা আমরা
ফিল্ড কন্ট্রোল মেথডেই করব। এবার ব্যাপারটা হচ্ছে একটা মোটর যেখানে বেস স্পিড দেওয়া আছে 1200 আরপিএম, তাহলে সেই মোটরটাকে আমি ফিল্ড কন্ট্রোল মেথডের সাহায্যে ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত স্পিড তুলতে পারবো। একটা মোটর আমার হাতে আছে যার বেস স্পিড হচ্ছে 1200 আরপিএম, সেই মোটরটাকে ফিল্ড কন্ট্রোল মেথডের সাহায্যে স্পিড বাড়াতে পারছি আমি, কিন্তু স্পিড বাড়ানোর তো একটা লিমিট থাকবে। আমি তো ইচ্ছে মতো স্পিড বাড়াতে পারবো না। আমি যদি বলি এই মোটরটার বেস স্পিড হচ্ছে 1200, আর একে যদি বলি আমি 12,000 স্পিডে ঘোরাতে হবে, হবে কি সেটা সম্ভব? তারও তো একটা লিমিট থাকবে যে ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত স্পিড আমরা এই মোটরটাকে তুলতে পারবো। তাহলে নর্মালি যদি ডিজাইনড মোটর হয়, এই ফিল্ড কন্ট্রোল মেথডের সাহায্যে আমার যদি মোটরটা, যে মোটরটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, সেই মোটরটাকে তো কোনো কোম্পানি বানিয়েছে, আর বানানোর সময় যদি নর্মাল যেভাবে মোটর হয় সেভাবেই ধর ক্যালকুলেশন করে বানিয়েছে, তাহলে সেটাকে বলি আমরা নর্মালি ডিজাইনড মোটর। সেটাকে বলি আমরা নর্মালি ডিজাইনড মোটর। যদি নর্মালি ডিজাইন মোটর হয়, তাহলে সেখানে অ্যাবভ স্পিড, বেস স্পিড, আমরা সেখানে মোটরটা স্পিড নিয়ে যেতে পারি টুয়াইস অফ দ্য বেস স্পিড, অর্থাৎ বেস স্পিড যেটা থাকবে তার দ্বিগুণ পর্যন্ত আমরা স্পিড তুলতে পারি। তাহলে এই যে মোটরটা আমি ধর কিনে নিয়ে এসেছি দোকান থেকে, সেটা হচ্ছে নর্মালি ডিজাইন মোটর। তাহলে বল আমি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথডের মাধ্যমে আমি এই মোটরটার উপরে ম্যাক্সিমাম কতটা স্পিড তুলতে পারবো যদি বেস স্পিডের মানটা 1200 আরপিএম হয়। তাহলে বেস স্পিড যদি 1200 হয়, তাহলে এখানে ম্যাক্স স্পিড আমি তুলতে পারবো 2400 আরপিএম। এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য লিখছি। যদি বেস স্পিডের মানটা 1200 আরপিএম হয়, তাহলে ফিল্ড কন্ট্রোলের মাধ্যমে আমি ওই মোটরটার ম্যাক্সিমাম স্পিড নিয়ে যেতে পারবো 2400 আরপিএম পর্যন্ত। কিন্তু যদি মোটরটা স্পেশালি ডিজাইন মোটর হয়, যদি মোটরটা স্পেশালি ডিজাইন মোটর হয়, খুব যত্ন সহকারে কতগুলো প্যারামিটারকে খুব স্পেশাল ডিজাইন করা হয়েছে, এরকম মোটর হয় মার্কেটে, যে কিছু কিছু জায়গাতে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে অ্যাবভ বেস স্পিডে রান করানোর যদি কেউ চেষ্টা করে সেটা যেন সে সুন্দরভাবে করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে। স্পেশালি ডিজাইন মোটর মানে সেখানে যে বিয়ারিং টিয়ারিং গুলো থাকবে সেগুলো হাই কোয়ালিটি দেবে, মানে কোয়ালিটিটাকে খুব ভালো মেনটেন করা হয়েছে, সেটাকে বলি আমরা স্পেশালি ডিজাইন মোটর। তাহলে সেক্ষেত্রে আমরা ওই মোটরটা স্পিড তুলতে পারি বা স্পিড নিয়ে যেতে পারি 6 টাইম অফ দ্য বেস স্পিড, অর্থাৎ বেস স্পিডের 6 গুণ পর্যন্ত। তাহলে বল এই মোটরটা যেটা কিনে নিয়ে এসেছি সেটার বেস স্পিড দেওয়া আছে 1200 আরপিএম, কিন্তু মোটরটা স্পেশালি ডিজাইন মোটর, মোটরটা স্পেশালি ডিজাইনড মোটর। তাহলে সেই ক্ষেত্রে এই মোটরটার ম্যাক্সিমাম স্পিড আমি কত নিয়ে যেতে পারবো? কত গুণ বলেছে? 6 গুণ, 6 টাইম, 6 গুণ পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো। তাহলে এই 6 গুণ পর্যন্ত যখন আমি নিয়ে যাব, তাহলে বেস স্পিড যদি 1200 হয়, তাহলে 6 × 12 7200 আরপিএম পর্যন্ত আমি মোটরটাকে ঘোরাতে পারবো।
বুঝতে পারলি ব্যাপারটা? একটু রেসপন্স দে। হ্যাঁ স্যার। এইবার আরেকটা কথা, এভিসি আর এফএফসি মানে এই দুটোই ভাগটা এদিকে, এদিকের দুটো ভাগ যেটা করেছি সেটাই কন্টিনিউ করবো এদিকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা মোটর নর্মালি ডিজাইন মোটরও হতে পারে, কি মোটরটা স্পেশালি ডিজাইন মোটর হতে পারে। দোকানে কি দুটো মোটরের কি একই দাম পড়বে? কখনোই না। দোকানে যখন আমি কিনতে যাব দেখবো দুটো মোটর, যে আমি যে স্পেসিফিকেশনটা দিয়ে দিচ্ছি, যখন আমি দোকানদারকে এই স্পেসিফিকেশন দিয়ে দেব, দেখাবে তোকে যে একটা কোম্পানির মোটরের দাম হচ্ছে 5 HP মোটরে একটা কোম্পানির ধর দাম দেখাচ্ছে 10,000 টাকা, আর একটা কোম্পানি সেখানে দাম নিচ্ছে 17,000 টাকা। তাহলে তুই প্রথমেই চিন্তা করবি 7,000 টাকার একই তো মোটর 7,000 টাকা বেশি কেন, এই কথাটা কি চিন্তা করবি? না 10,000 টাকাটা নিয়ে চলে আসবি? এখন ধর ওই মোটরটা দুটোরই বেস স্পিড দেওয়া আছে 1200 RPM, তুই এটাও দেখে বুঝতে পারলি যে দুটো মোটর কিন্তু আমি 1200 RPM এ ঘোরাতে পারবো। এবং তোর যে ইন্ডাস্ট্রিতে কাজ করছিস সেই ইন্ডাস্ট্রিতে হয়তো কখনো কখনো মোটরকে 5,000 6,000 RPM এ ঘোরাতে হয়। তাহলে সেটাকেও তো আমাকে চেক করতে হবে যে সেই মোটরটা পসিবল কিনা সেই মোটরটা দিয়ে। তাহলে সেটাও মেনশন করা আছে কিনা আমাকে সেটা দেখতে হবে যে মোটরটা নর্মালি ডিজাইন মোটর না আমার হাই স্পিড অপারেটেবল মোটর। এই মোটরটা হাই স্পিড কে নিতে পারবে কিনা, তার জন্য সক্ষম কিনা, সেটাও আমাদেরকে দেখতে হবে। এবার যখনই আমার কাছে যে মোটরই থাকুক না কেন, আমি যখন এভিসি কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করব তখন তো সেটা বিলো বেস স্পিডে কন্ট্রোল করব। আমি যখন এভিসি কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করব, যে মোটরটা আমি কিনেছি সেই মোটরটাকে সাপোজ যখন আমি এভিসি কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করব মানে বিলো বেস স্পিডে কন্ট্রোল করব, এই যখনই এভিসি কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করব মোটরের টর্ক, মোটরের টর্ক কিন্তু কনস্ট্যান্ট থাকবে, টর্কের কোনো মান পরিবর্তন হবে না। অর্থাৎ যখন আমি এবিসি কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করব মোটর অলওয়েজ কনস্ট্যান্ট টর্ক মেনটেন করবে। অর্থাৎ এই মোটরটা যদি বেস স্পিডে টর্কের পরিমাণ থাকে 50 নিউটন মিটার, তাহলে সেই মোটরটাকে যদি আমি 600 RPM এ ঘোরাই তাতেও দেখা যাবে সেখানে 50 নিউটন মিটার টর্কই তার কাছ থেকে পাবো, টর্কের কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? টর্কের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ লোডের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখনই আমি এফএফসি কন্ট্রোলটা ফিল্ড কন্ট্রোলে যখন আমি কন্ট্রোল করব মোটরটাকে, তখন কিন্তু মোটরের টর্ক ধারণ করার ক্ষমতা অর্থাৎ লোড ধারণ করার ক্ষমতা কমে যাবে, অর্থাৎ টর্ক ডিক্রিজ করবে, টর্ক ডিক্রিজ করবে। কেন করবে টর্ক ডিক্রিজ? টর্ক মানে কি? লোড নেওয়ার ক্ষমতা। টর্ক মানে আমরা সাধারণ ভাষাতে আমাদের নিজের বুদ্ধিতে চিন্তা কর, লোড নেওয়ার ক্ষমতা। এখন আমি মাথায় আমার 50 কিলো ওজন চাপানো আছে, বা সাপোজ ধরে নে মাথায় তোর মাথাতে প্রথমে 10 কিলো লোড দেওয়া হয়েছে, ওজন দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে তোকে দৌড়ে দৌড়ে যেতে হবে। তার মানে তো স্পিড ভালো, এখন তুই সেটা পারছিস করতে।
এবার যখনই তোর মাথাতে লোডটাকে 10-এর জায়গায় 20 কিলো করে দেওয়া হবে, তুই কি আগের মতো 10 কিলো লোড নিয়ে যে পরিমাণ দৌড়তে পারবি, 20 কিলো লোড নিয়ে কি সেই পরিমাণ দৌড়তে পারবি? দেখ স্পিড কমে যাবে। ঠিক এই করতে করতে তোর ধর ম্যাক্সিমাম টর্ক নেওয়ার ক্ষমতা 50 নিউটন মিটার, যেটা বেস টর্ক বা বেস স্পিড। সেই 50 নিউটন মিটার টর্কে তুই যে স্পিডে রান করবি, আমি যদি সেই 50 নিউটন মিটার টর্কের ওপরে টর্ক দিই, 100 নিউটন মিটার টর্ক দিই, তাহলে কি তুই সেই স্পিডে রান করতে পারবি? না, তোর গতি আরো কমে যাবে। তাহলে বেস স্পিডের আগে পর্যন্ত আমি যতই স্পিড নিচে নামাবো, আমি তো তত ভালো লোড নিয়ে যেতে পারবো। আমার তো স্পিড কমে গেছে, আমাকে যদি তাড়াতাড়ি যেতে না হয়, আস্তে আস্তে যেতে হয়, তাহলে তো আমার লোড নিয়ে যেতে কোনো অসুবিধা নেই, মাথায় যা যা পারানো থাকবে সেটা আমি সুন্দর নিয়ে যেতে পারবো। এই জন্য বলছি এভিসি কন্ট্রোলের মাধ্যমে সর্বদা কনস্ট্যান্ট টর্ক পাওয়া যায়, টর্কের কোনো পরিবর্তন হয় না, টর্ক কোনো ডিক্রিজ করে না। কিন্তু যখন আমি এফএফসি কন্ট্রোল করব, মানে তো আমার বেস স্পিডের উপরে রান করাবো, মোটরটাকে আরো দ্রুত ঘোরাবো, আরো ফাস্ট ঘোরাবো, তাহলে মোটরটাকে যখন আমি ফাস্ট রান করাবো, মোটরটার লোড নেওয়ার ক্ষমতা কমবে, তো মোটরটার টর্ক ডিক্রিজ করবে। এখন ভালো করে দেখ, মোটরটাকে যখন আমি ফিল্ড কন্ট্রোল মেথডে কন্ট্রোল করছি, মানে অ্যাবভ বেস স্পিডে রান করাচ্ছি, অ্যাবভ বেস স্পিডে রান করাচ্ছি, তখন মোটরের লোড নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। কিন্তু সার্কিট থেকে ভালো করে দেখতো একটু, এটা যদি আমার সেপারেটলি এক্সাইটেড মোটর হয়, আমি ফিল্ড কন্ট্রোলের জন্য মোটরটার গতি বাড়ানোর জন্য আমি কি করেছি, এদিকের কি কোনো পরিবর্তন করেছি? বল, এই এই ভোল্টেজটার কোনো পরিবর্তন করেছি? রেসপন্স দে একটু কেউ, বল এই ভোল্টেজটার কি কোনো পরিবর্তন আমরা করেছি ফিল্ড কন্ট্রোলে? হ্যাঁ স্যার। না, আমরা এই সাইডে ভোল্টেজে তো কোনো কন্ট্রোল পরিবর্তন করিনি। আমরা যা পরিবর্তন করছি ফিল্ড কন্ট্রোলে এইখানে, এই ভোল্টেজটার কোনো পরিবর্তন করছি না, আমরা ফিল্ড ভোল্টেজে কন্ট্রোল করছি, স্পিড বাড়ানোর, বেস স্পিডের উপরে রান করানোর জন্য। তাহলে এই ভোল্টেজটা যদি কোনো কন্ট্রোল না করি, এই ভোল্টেজটা যা ছিল তাই থাকছে, এবং এই কারেন্টের পরিমাণ যেটা ছিল সেটাই থাকবে, কারণ ভোল্টেজটাই তো পরিবর্তন করেনি, তাহলে কারেন্টও সেটাই থাকবে। তাহলে এই ভোল্টেজ আর এই কারেন্টের গুণফল তো একই থাকবে। মোটর এই ভোল্টেজটাকে যত কমাবো, মোটরের স্পিড বাড়বে, মোটরের যখন স্পিড বাড়বে, মোটরের লোড নেওয়ার ক্ষমতা কমে যাবে, মানে টর্ক কমে যাবে। কিন্তু মোটরকে সেম পাওয়ারই দিতে হবে, পাওয়ার কিন্তু সেম নেবে, ও পাওয়ার কিন্তু সেম পাওয়ার নেবে, অর্থাৎ আগেও যা খেয়েছে এখনো তাই খাবে। তাহলে যখন আমি এফএফসি কন্ট্রোলে করব, টর্ক ডিক্রিজ করবে ঠিকই, কিন্তু পাওয়ার সেম থাকবে, অর্থাৎ পাওয়ার কনস্ট্যান্ট থাকবে, পাওয়ারের কোনো মান ও কমাবে না, যে কম লোড নিয়েছে মানে কম খাবে তা কিন্তু করবে না। কিন্তু যদি আমি এভিসি কন্ট্রোলে করি, যদি আমি এভিসি কন্ট্রোলের সাহায্যে কন্ট্রোল করি, তাহলে তো বিলো বেস স্পিডে রান করাবো। যখনই বিলো বেস স্পিডে রান করাবো, তখনই এই স্পিডটাকে যখন আমি কমাতে যাব, আমাকে তো এই ভোল্টেজটাকে কমাতে হবে, তখন তো এইদিকে কন্ট্রোল করব না, তখন তো এই ভোল্টেজটাকে কন্ট্রোল করবো। এটা কোথায় কানেক্টেড? আর্মেচারের সাথে। এই ভোল্টেজটাকে কন্ট্রোল করতে হবে, কমাতে হবে। যখনই এই ভোল্টেজ কমাবো, কারেন্টও কমবে, তার মানে ভোল্টেজ আর কারেন্টের গুণফল কমবে, কিন্তু টর্ক কমবে না। কি বললাম? টর্ক
সেম ভ্যালুতে থাকবে, টর্ক কিন্তু সেম ভ্যালুতে থাকবে। অর্থাৎ বিলো বেস স্পিডে যখন রান করাবো তখন পাওয়ার ডিক্রিজ করবে। এবার এই যে প্যারামিটার গুলো আমরা পেলাম, চারখানা প্যারামিটার, টর্ক আর পাওয়ার, এই যে বৈশিষ্ট্যটা পেলাম, এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগিয়ে আমাদেরকে গ্রাফ ড্র করতে হবে স্পিড আর টর্কের রেসপেক্টে, আর স্পিড আর পাওয়ারের রেসপেক্টে। প্রথম গ্রাফটা আমাদেরকে এখানে ড্র করতে হবে যে এরকম একটা গ্রাফ, যে এদিকে যদি আমি দিই স্পিড আর এদিকে যদি আমি দিই টর্ক, জিরো স্পিড মোটরের সর্বোচ্চ স্পিড, এইটা মোটর। তাহলে আমি এই রকম জায়গাটাকে চিন্তা করছি একটা বেস স্পিড বলে। তাহলে এটা যদি মোটরের হয় বেস স্পিড, এটা যদি হয় মোটরের বেস স্পিড, তাহলে বলতো জোনটা বিলো বেস স্পিড না অ্যাবভ বেস স্পিড? এই জোনটা বেস স্পিডের কম ভ্যালু না বেস স্পিডের বেশি ভ্যালু, কোনটা? এই জোনটা। এই জোনটা তোমার বেস স্পিডের বিলো, এটা তো 1200 RPM, এটা তো মোটরের 0 RPM, এটা 1200 RPM, এটা হচ্ছে 7200 RPM। তাহলে এই জায়গাটা তো আমার বিলো বেস স্পিড। তাহলে এই জায়গাতে যখন আমি মোটরে এইটুকু স্পিড যখন আমি কন্ট্রোল করব, কার মাধ্যম দিয়ে কন্ট্রোল করব? আর্মেচার ভোল্টে এভিসি না এফএফসি? এখানে নিশ্চয় আমি এভিসি কন্ট্রোল করব, কারণ বিলো বেস স্পিড। এখন বিলো বেস স্পিডে যখন আমি কন্ট্রোল করব মোটরটাকে, স্পিড কন্ট্রোল করব, তাহলে তখন মোটরের টর্কের মানটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ বিলো বেস স্পিডে আমি যতই স্পিড চেঞ্জ করি না কেন, মোটরের টর্ক, এই পরিমাণ মোটরের টর্ক, সেই টর্কটাকেও কনস্ট্যান্ট ভ্যালুতে মেনটেন করবে, সেই টর্কটাকেও কনস্ট্যান্ট ভ্যালুতে মেনটেন করবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কনস্ট্যান্ট টর্ক। এবার যখন আমি এই মোটরটার স্পিড অ্যাবভ বেস স্পিডে কন্ট্রোল করব, তখন আমি কোন মেথড অ্যাপ্লাই করব? ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড, অর্থাৎ এফএফসি কন্ট্রোল অ্যাপ্লাই করব। এই এফএফসি কন্ট্রোল যখন আমি অ্যাপ্লাই করব, তখন মোটরের টর্ক কি হবে? ডিক্রিজ করবে তো না করবে না? কারণ মোটরের স্পিড বেস স্পিডের ওপরে রান করছে, তাহলে মোটরের লোড ধারণ করার ক্ষমতা কমবে। মোটরের লোড ধারণ করার ক্ষমতা যদি কমে, তাহলেই আমার এই যে টর্কের মানটা আস্তে আস্তে কমবে, যত স্পিড বাড়বে লোড নেওয়ার ক্ষমতা তত কমবে। আর এটা হচ্ছে লোড নেওয়ার লাইন, তাহলে লোড নেওয়ার ক্ষমতা যদি কমে, তাহলে সেই গ্রাফটাকে আমরা এইভাবে ড্র করব। লোড নেওয়ার ক্ষমতা কমছে, কমতে কমতে যখনই ফাইনালি
এই জায়গাতে পৌঁছে যাবে ম্যাক্সিমাম স্পিডে, তখনই এটা স্পিডটা ঝপ করে কমে যাবে। অর্থাৎ এই জায়গাটা বোঝাতে চাইলো মোটরের স্পিড বাড়াতে বাড়াতে যদি সেই 6 টাইম বলেছিলাম বাড়াতে পারি, তাহলে ঠিক ওই ম্যাক্সিমাম স্পিডে যখনই আমি পৌঁছাবো মোটর আর লোড নিতে পারবে না, অর্থাৎ লোডের মানটা 0 হয়ে যাবে। কিন্তু মোটর ঘুরবে এত স্পিডে, কিন্তু মোটরের উপর কোনো লোড দিতে পারবো না। ও এত জোরে ছুটছে যে ও মাথায় কোনো লোড দিতে পারবো না, লোড দিলেই পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে মোটরের স্পিড টর্কের একটা ক্যারেক্টারিস্টিক্স। বিলো বেস স্পিডে এভিসি কন্ট্রোল, অ্যাবভ বেস স্পিডে ফিল্ড কন্ট্রোল। এইবার দেখ, এই জায়গাতে যখন কনস্ট্যান্ট টর্ক থাকছে তখন সেটাকে লিখলাম কনস্ট্যান্ট টর্ক। তো যে মুহূর্তে ফিল্ড কন্ট্রোল করছি আমি, যে মুহূর্তে আমি ফিল্ড কন্ট্রোল করছি সেই মুহূর্তে বলতো পাওয়ার কনস্ট্যান্ট থাকবে না পাওয়ার ডিক্রিজ করবে মোটরের? যখন আমি অ্যাবভ বেস স্পিডের উপরে ফিল্ড কন্ট্রোল মেথড অ্যাপ্লাই করেছি তখন দেখছি লোড নেওয়ার ক্ষমতা কমছে, কিন্তু পাওয়ার সেম থাকবে না কমবে? পাওয়ারকে তো বলছি কনস্ট্যান্ট। তাহলে এই জায়গাতে লোড নেওয়ার ক্ষমতা কমছে ঠিকই, কিন্তু আমাকে এখানে মেনশন করতে হবে পাওয়ার কনস্ট্যান্ট। এই জায়গাটা আমাকে মেনশন করতে হবে পাওয়ার কনস্ট্যান্ট। মানে এটা টানো না, বেশ দাদারা অ করছে, পড়াশোনা করছে, অ আ করছে। বাবা এবার এটা তো গেল আমার স্পিড টর্কের ক্যারেক্টারিস্টিক্স উইথ রেসপেক্ট টু পাওয়ার। এবার যদি বলে ডেসক্রাইব দ্য স্পিড পাওয়ার ক্যারেক্টারিস্টিক্স উইথ রেসপেক্ট টু টর্ক, একটা গ্রাফ ড্র করতে হবে এই 2 নম্বর প্যারামিটারটাকে সামনে রেখে। যেটা হচ্ছে আমরা এইদিকে একটা লাইন নিচ্ছি আর এই একটা লাইন নিচ্ছি, এই লাইনটাকে আমরা রাখবো স্পিডের রেসপেক্টে আর এই লাইনটাকে রাখবো আমরা পাওয়ারের রেসপেক্টে। আর ঠিক একই জায়গাতে আমি বেস স্পিডটাকে নিয়ে আসছি, মানে এই গ্রাফটা ঠিক নিচেই থাকবে একই লাইনে। তাহলে এটা হচ্ছে আমার বেস স্পিড, এবার ভালো করে দেখ, যখন আমি এভিসি কন্ট্রোল করছি অর্থাৎ বিলো বেস স্পিডের রেসপেক্টে, বিলো বেস স্পিডে রেসপেক্টে। এখন বিলো বেস স্পিডটা কত ধরেছি? সাপোজ আমি ধরেছি 1200 আরপিএম, বিলো বেস স্পিডটাকে ধরেছি আমি 1200 আরপিএম। এবার সেই জায়গা থেকে বল এই হিসেবে আমি যখন মোটরটাকে স্টার্ট করছি, ধরে নে এখানে 0 ভোল্টেজ থেকে স্টার্ট করছি আর এখানকার যা রেটেড ভোল্টেজ দেওয়ার সেটা দিয়েছি। এই ভোল্টেজটাকে গ্র্যাজুয়ালি আমি যত ইনক্রিজ করব এই স্পিড তত বাড়বে তো হিসাব মতো, অ্যাকর্ডিং টু আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডে। এই ভোল্টেজটাকে যত বাড়াবো এই স্পিডটা তত বাড়বে। এবার এই স্পিডটা বাড়তে বাড়তে বেস স্পিড পর্যন্ত যাব। এখন বেস স্পিড যাওয়ার আগে চিন্তা কর, যখনই ভোল্টেজ স্পিডটা 0 ছিল, 0 থেকে বাড়াতে বাড়াতে এই ভোল্টেজটা বাড়াচ্ছি, স্পিড বাড়ছে। এবার যখন ভোল্টেজ যখন আমি বাড়াচ্ছি, স্পিড যখন বাড়ছে, ভোল্টেজও বাড়ছে, কারেন্টও বাড়ছে। তাহলে সেই জায়গা থেকে এই দুটোর গুণফল
যেটাকে বলছি পাওয়ার, সেই পাওয়ারটা এই স্পিডটা বাড়ানোর সাপেক্ষে পাওয়ারটা বাড়ছে না কমছে? এই স্পিডটা বাড়ানোর সাপেক্ষে এখানকার পাওয়ারটা বাড়ছে না কমছে? বাড়ছে নিশ্চয়ই, ভোল্টেজ বাড়াচ্ছি, সাথে কারেন্টও বাড়ছে, তাহলে ভোল্টেজ আর কারেন্টের গুণফলটা বাড়ছে এই স্পিডটা বাড়ানোর সাপেক্ষে। তাহলে বিলো বেস স্পিডে আমি যদি স্পিডটাকে, দেখতে পাচ্ছিস তো, আমি যদি স্পিডটাকে জিরো স্পিড থেকে বাড়াতে বাড়াতে, গ্র্যাজুয়ালি বাড়াতে বাড়াতে আমি যদি বেস স্পিড পর্যন্ত যাই, তাহলে সেখানে দেখ আর্মেচার ভোল্টেজটাকে বাড়াতে হচ্ছে। আর যখনই আর্মেচার ভোল্টেজটা বাড়ছে তখন পাওয়ারটাও আস্তে আস্তে বাড়ছে, তার মানে ভোল্টেজ আর কারেন্টের গুণফলটাও আস্তে আস্তে বাড়ছে, বাড়তে 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 এরকম জায়গায় এলো বেস স্পিডে। এইবার দেখ, এই জায়গাতে পাওয়ার বাড়লো ঠিকই, কিন্তু মোটরের টর্ক কনস্ট্যান্টই থাকবে। অর্থাৎ যতক্ষণ আমি বেস স্পিডের নিচে স্পিড কন্ট্রোল করব, মোটরের লোড ধারণ করার ক্ষমতায় কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেম লোড নিয়ে চলতে পারবে। সেই জন্যই বলেছিলাম কনস্ট্যান্ট টর্ক মেনটেন করবে। তাহলে এই জায়গাতে আমাকে মেনশন করতে হবে কনস্ট্যান্ট টর্ক। এবার যখন আমি আস্তে আস্তে, মানে এটা আমি এভিসি তে করছি, এবার যখন বেস স্পিডে উঠে গেল মোটরটা, তখন তো এবার আমি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোলে যাব। এবার যদি স্পিডটাকে বাড়াতে হয় তাহলে তো ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল দিয়ে করতে হবে। যখনই আমি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল দিয়ে স্পিডটাকে বাড়াবো, বাড়াতে বাড়াতে যখন আমি একদম ফাইনাল স্পিড পর্যন্ত যদি যেতে চাই, তাহলে দেখ এই সার্কিটে এবার ঘুরে আই, যখন আমি এবার বেস স্পিডের ওপরে স্পিড বাড়াবো, তখন কি আর এখানকার কোনো পরিবর্তন করব, না এই ভোল্টেজের মান কমাবো? এখন এটা আমার আর্মে ফিল্ড সাইডের সার্কিট, ফিল্ড সাইডে সাধারণত খুব লো পাওয়ার কনজিউম করে, ওই পাওয়ারটা আমরা হিসেবে রাখি না। কিন্তু এই ভোল্টেজটা কমানোর সাথে সাথে ফিল্ড কমবে, কারণ এই ভোল্টেজটা কমালে কারেন্ট কমবে, ফিল্ড কমাবে, ফিল্ড কমালে ইকুয়েশন হিসেবে স্পিড বাড়াবে, যখনই স্পিড বাড়াবে টর্ক কমিয়ে দেবে। কিন্তু দেখ এই দিকের ভোল্টেজের আমরা ভোল্টেজ কারেন্টে কোনো পরিবর্তন করছি না, তাহলে টর্ক কমছে ঠিকই, স্পিড যত বাড়ছে টর্কের মান কমছে ঠিকই, কিন্তু পাওয়ারের রেসপেক্টে যদি চিন্তা করি তাহলে পাওয়ার দেখ কনস্ট্যান্ট থাকছে, পাওয়ারের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যতক্ষণ ফিল্ড কন্ট্রোলে থাকবে টর্ক কমবে ঠিকই, কারণ টর্কের লাইন ধরেছি, তাহলে টর্ক কমবে ঠিকই, কিন্তু মোটরের পাওয়ার কিন্তু ততক্ষণ, অর্থাৎ এই যে পাওয়ারের রেসপেক্টে যখন চিন্তা করছি, তাহলে মোটরের পাওয়ার কিন্তু কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট পাওয়ার মেনটেন করবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্পিড, টর্ক এবং পাওয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসি মোটর। পরীক্ষায় কোশ্চেনটা আসে, ডেসক্রাইব স্পিড, টর্ক and power characteristics of a DC, সাপোজ এটা আমি বলছি সেপারেটলি এক্সাইটেড মোটর। তাহলে সেপারেটলি এক্সাইটেড মোটর আর শান্ট মোটর একই হিসাব করব,
শুধু ওই ফিল্ড কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য দুটো রিওস্ট্যাট ব্যবহার করবো, আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য দুটো রিওস্ট্যাট ব্যবহার করতে হবে, এইটুকুই জাস্ট প্রিকশন। শুধু ওইটুকু জায়গা বলতে হবে আলাদা করে যে আমরা দুটো ফিল্ড কারেন্ট আর আর্মেচার কারেন্টকে কন্ট্রোল করার জন্য দুটো রিওস্ট্যাট ব্যবহার করি, তাহলে ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্টকে আমরা সেপারেটলি কন্ট্রোল করতে পারি। এবার সেখানে এভিসি আর এফএফসি কন্ট্রোল করব, শুধু ওইটুকু জায়গা আমাদেরকে সেপারেটলি বলতে হবে। তাহলে এই হচ্ছে আমার আজকের এই যে কোশ্চেনটা, তার অ্যান্সার। বেস স্পিড, কনস্ট্যান্ট পাওয়ার, কনস্ট্যান্ট টর্ক, এভিসি, এফএফসি। এখান থেকে একটা শিওর শর্ট একটা কোশ্চেন আসবে, শিওর শর্ট একটা কোশ্চেন আসবে এখান থেকে। আজকে যেটুকু পড়ালাম সেই জায়গা থেকে মোটামুটি জেনে রাখ 5 থেকে 7 নম্বরের কোশ্চেন পাবি। আর কোশ্চেনটা এমন ভাবে ঘুরিয়ে দেবে তোরা হয়তো ধরতেও পারবি না, যে আমাকে এসে বলবি স্যার এইসব জিনিস তো আপনারা পড়াননি। তোরা আজ পর্যন্ত যে পরীক্ষাগুলো দিয়েছিস ভালো করে চিন্তা করে দেখতো, যে আমি যে যে জায়গাগুলোকে তোদেরকে ইম্পর্টেন্ট বলে রেখেছিলাম সেই সেই জায়গা থেকে কোশ্চেন তোরা পেয়েছিলিস না পাসনি এখনো পর্যন্ত? এইটুকু কথা জাস্ট মাথায় চিন্তা করতে। তাহলে এইটুকু কর আজকে, এর পরের অংশটা করাতে গেলে আর মাথায় রাখতে পারবি না। আগে এইটুকু কন্ট্রোল কর, আগে তোরা এইটুকু এই জায়গাটাকে কন্ট্রোল কর, তারপর পরের কন্ট্রোলটা আমরা পরে করছি। সেমিস্টারও পড়েছি, কিন্তু সেই থার্ড সেমিস্টারে কি এই জিনিসগুলো পড়েছিলাম? ভালো করে মনে করে দেখতো, থার্ড সেমিস্টারে এই জিনিসগুলো পড়েছিলিস কেউ? মোটর নিয়ে প্রচুর পড়াশোনা আছে রে, প্রচুর পড়াশোনা আছে মোটরের উপরে। সে ছোট বড় যে কোম্পানি হোক, আর সেই মোটরকে কন্ট্রোল করার জন্যই এখন বর্তমান দিনে ওই পিএলসি বল, স্কাডা বল, অনেক কিছু বেরিয়েছে। আর সেই সব জিনিসগুলো জানতে গেলে ঠিক মতো করে পিএলসি, স্কাডা এইসবগুলো যখন শিখতে যাবি, তোর এই ড্রাইভস এর নলেজ কিন্তু সব জায়গাতে লাগবে। এখন বর্তমান দিন হচ্ছে অটোমেশনের যুগ। সেই অটোমেশন জিনিসটা মানে অটোমেটিক সিস্টেমটা কিভাবে করি আমরা? ইনস্ট্রুমেন্টের মাধ্যম দিয়ে, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের মাধ্যম দিয়ে। এই ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টকে যখন আমরা কন্ট্রোল করতে যাব, আমাদের তো এই লজিক গুলো দিয়েই তো কন্ট্রোল করতে হবে, যে কখন পাওয়ার কনস্ট্যান্ট রাখবো, কখন ভোল্টেজ কনস্ট্যান্ট রাখবো, কখন টর্ক কনস্ট্যান্ট রাখবো, কখন এফএফসি কন্ট্রোল করব, কখন এবিসি কন্ট্রোল করব। এই যে নলেজ গুলো, এই নলেজ গুলো দিয়েই কিন্তু আমাদের ওই পিএলসি বল, স্কাডা বল, ওইসব সব ডিজাইন হয়। তাহলে তোরা যদি মনে করিস কেউ ভালো করে পিএলসি শিখবো, পিএলসির কিন্তু এখন প্রচুর ডিমান্ড মার্কেটে। তোরা ডিপ্লোমা পাস করার পরে যদি কেউ 6 মাসের একটা পিএলসি ট্রেনিং করতে পারিস কোন একটা রেপুটেড জায়গা থেকে, খুব দামি জায়গা থেকে, এবং ভালো করে যদি শিখতে পারিস, জীবনে আর ঘুরে তাকাতে হবে না পিছনে, পিছন ফিরে তাকাতে হবে না তোদেরকে। বর্তমান দিনে পিএলসি আর স্কাডার যা চাহিদা এখন, যারা শিখেছে তাদের রাত দিনের ঘুম নেই দেখা। এই জিনিসটা যারা শিখেছে তাদের রাত দিনের কোনো ঘুম নেই। আজ এখানে তো কাল ওখানে, আর কাল ওখানে তো আবার সব পরশুদিন দেশের বাইরে, এরকম করে তারা ছুটে বেড়াচ্ছে কাজের জন্য, মানে কাজের চাপে, কাজের জন্য নয়, কাজের চাপে। তাহলে সেই রকম করে শিখতে হবে জিনিসটাকে। বেশ ঠিক আছে, থাক এই পর্যন্ত কর তাহলে আজকে।